মেহুল আগে থেকে সব চুজ করুক, তারপর না হয় নিজের মতো শোরুম ঘুরে দেখে নেবে। আচ্ছা শুভমিতা, বেনারসির ওপরে যে নতুন থিম ওয়ার্কগুলো লাস্ট মান্থে করা হয়েছিল সেটাও নিয়ে এসো। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দগ্ধ বাসর, আর আজকের পর্ব হলো 16। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। বিরাজ কালেকশন অ্যান্ড ক্রিয়েটার হাউসে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। আসলে রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল যে মনোহর কাকা সব থেকে শর্টকাট রাস্তা ধরেও পারল না 1.5 ঘন্টার আগে পৌঁছাতে। এদিকে আমি ভয়ে মরছিলাম, আবার না জানি কত বকা খাবো বাবার কাছে এই ভেবে। এমনিতেই গত 2 দিন ধরে যা যাচ্ছে তাতে বোকা শোনাটা আমার ধাতে পড়ে গেছিল। বারবার তাই হাতে ধরা মোবাইলের উপর নজর চলে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এই বুঝি বাবা ফোন করলো। আর তারপরেই তো, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ি থেকে বের হয়ে এতটা রাস্তা আসলাম, এতটা সময় লাগলো, অথচ বাবা এর মধ্যে একটাও ফোন করেনি। ফোন তো দূরে থাক, একটা মেসেজ অবধি পাঠায়নি আমায়। হঠাৎ আবার কি হলো বুঝলাম না, তাও মনে হলো হয়তো কোনো মিটিংয়ে বিজি আছে, তাই আর এসব কথা হয়তো মাথায় নেই। আমিও আর দেরি করলাম না। মনোহর কাকা পার্কিং এরিয়াতে গাড়ি লাগাতেই আমি বেরিয়ে পড়লাম। অনেক দিন পরে আসলেও জায়গাটা আমার অচেনা নয়, তাই কোনো অসুবিধা হলো না। সোজা পার্কিং এরিয়া ধরে বেরিয়ে লবিতে ঢুকে বাঁদিকে গিয়েই লিফট পেয়ে গেলাম। এরপর লিফটে উঠেই একদম 6th ফ্লোর, 6তলা বিল্ডিংটার একদম টপ ফ্লোরে বিরাজ আঙ্কেলের অফিস, আর নিচের 2টো ফ্লোর নিয়ে ওনার বুটিং আর প্রোডাকশন ইউনিট, এবং একদম নিচে 3টি ফ্লোর জুড়ে শোরুম। যেমন বড় আয়তন নিয়ে গোটা ব্যাপারটা, তেমনই টাইট সিকিউরিটি। অগণতি সিকিউরিটি গার্ড বাদ দিলেও আগাগোড়া গোটা বিল্ডিংটাই সিসিটিভি ক্যামেরার কড়া অবজারভেশনে থাকে 24 ঘন্টা। লিফট থেকে বাইরে পা রাখতেই সামনে দেখলাম রিসেপশন কাউন্টার। সেখানে দেখলাম চোরা মেকআপ নিয়ে একজন বছর 25-26-এর মেয়ে আপন মনেই ল্যান্ড ফোনের রিসিভারে কান পেতে রেখে অনাবরত বকবক করে চলেছে। আমি যে বিগত 5 মিনিট ধরে ওর সামনে ব্যাকুল নয়নে তাকিয়ে আছি তাতে ওর চোখেই পড়েনি। তৎপর উপায় না পেয়ে ডাক দিয়েই দিলাম, এক্সকিউজ মি। এত মনোযোগ দিয়ে মেয়েটা ফোনে গল্প করছিল যে আচমকা আমার কথা শুনে দেখলাম চমকে উঠল। হড়বড়িয়ে বলল, ইয়েস ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? বললাম, বিরাজ উপপাধ্যায় আছেন? আমি আসলে ওনার সাথে একটু দেখা করতে চাই। মেয়েটা ততক্ষণে ভালোই ধাতস্থ হয়ে গেছে। আমার কথা শেষ হতে না হতেই বলে উঠল, আপনি কে? স্যারের সাথে কি প্রয়োজন আপনার? আমি উত্তর বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই পেছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আরে মেহুল না? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। বহুদিন বাদে শুনলেও এই কণ্ঠ আমার চিনতে ভুল হলো না। এটা বিরাজ আঙ্কেলের গলা। পেছন ফিরে হেসে ফেললাম ওনাকে দেখে। প্রায় বছর 3 বাদে সামনাসামনি দেখা হলো ওনার সাথে। কিন্তু কি আশ্চর্য, এতটুকু বদলাওনি তুমি আঙ্কেল, এখনো ঠিক আগের মতোই, সুইট, স্মার্ট আর ড্রেসিং লুক, ওয়াও। বয়সের ছাপ পড়েনি চেহারায় এক ছিটে। এই মধ্য 50-এও অনায়াসে 35 বছরের তরুণ বলে ভ্রম হওয়া অসম্ভব নয়। বুঝলাম কাজের প্রেশার বা বয়সের চোখ রাঙানিকে তুড়ি মেরে দূরে সরিয়ে রাখাটা বিরাজ উপপাধ্যায়ের হাতের কাজ। আর হবে নাই বা কেন, এত বড় একজন ফ্যাশন ডিজাইনারকে তো ফিটনেস কনসাস হতেই হবে। আঙ্কেল কিন্তু আমাকে দেখেই সে আগের মতোই একগাল হাসি নিয়ে এগিয়ে এসে বলল, মেহুল সোনা, তুই কত বড় হয়ে গেছিস,
জাস্ট লুক অ্যাট ইউ ইয়ং বিউটিফুল লেডি। মাই গুডনেস, সেই একটুখানি পিদ্দিটা আজ এত বড়, এত সুন্দরী হয়ে গেছে। রিয়েলি, আই জাস্ট কান্ট বিলিভ ইট। তারপর বল, কেমন আছিস, কি করছিস এখন? নিজের পার্সোনাল কেবিনের দিকে নিয়ে যেতে যেতে কথাগুলো বলল বিরাজ আঙ্কেল। হেসে বললাম, আমি তো ভালোই আছি, এই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। একটু থেমে আবার বললাম, এবারে দেখি আগে কি করা যায়। তবে আঙ্কেল, তুমি আমার কথা বললে, তা তুমিও তো একটুও বদলাওনি। তোমাকে দেখে তো মনে হচ্ছে বয়সটাকে এক জায়গাতেই থামিয়ে দিয়েছো। আমার কথাগুলো শুনে বিরাজ আঙ্কেল হেসে ফেলেন। ততক্ষণে আমরা ওর কেবিনে চলে এসেছিলাম। বিশাল আকৃতি সুসজ্জিত কেবিনটার প্রতি কোণায় শৌখিনতা, বিলাসিতা আর আধুনিকতার ছাপ। তবে তাদের কোনোটাই মার্জিত রুচির সীমারেখা অতিক্রম করেনি। উত্তরের কোণে কাঁচের বিরাট আকার ওয়ার্ক টেবিলের সামনে নিজের জন্য নির্ধারিত চেয়ারটার সামনে বসতে বসতে আঙ্কেল তার ঠিক সামনের চেয়ারে আমাকে বসতে বললেন। আমি বসলে পরে হাসতে হাসতে বললেন, আরে ওসব কিছু না রে, আসলে জানিসই তো আমার যা পেশা তা গ্ল্যামার জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে রাখতে হয়। কিন্তু আজ যেন পারছি না, হাঁপ ধরে যাচ্ছে এখন। যতই হোক বয়সটা বাড়ছে তো নাকি, নিজেকে যতই ফিটফাট রাখি না কেন তাকে তো আর আটকে রাখতে পারি না। এরপর এসব নানা বিষয়ে টুকিটাকি কথা হতে হতেই দেখলাম একজন লোক এসে দুটো ব্ল্যাক কফি দিয়ে গেল টেবিলে। বিরাজ আঙ্কেল এক কাপ আমার দিকে এগিয়ে দিয়ে নিজেও আর এক কাপ নিলেন। যদিও বা এই ব্ল্যাক কফি জিনিসটা আমার মোটেই পছন্দ না, তবুও সৌজন্যতাবশত নিতেই হলো, তাই কয়েক চুমুক দিতেই হলো। বিরাজ আঙ্কেল দেখলাম এই কালো কুচকুচে প্রায় চিনিবিহীন কফি খেয়েই ভীষণ তৃপ্তি পেলেন। বুঝলাম এমনি এমনি আর নিজেকে এতটা ফিট রাখেনি, তার জন্য এতটা কৃচ্ছ সাধনও তাকে করতে হয়েছে প্রতিনিয়ত। কফি খাওয়া হলে আঙ্কেল জিজ্ঞাসা করেন, তারপর বল, কেমন শাড়ি লাগবে? যতই হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, ইউ মাস্ট হ্যাভ টু লুক লাইক এ প্রিন্সেস অলসো। ওনার কথাগুলো শুনে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বেস্ট ফ্রেন্ডের বিয়ে? তার মানে বাবা আঙ্কেলকে আসল কথা বলেইনি যে বিয়েটা আমার, আর সেই উপলক্ষেই শপিং করতে আসা? তার বিন্দুমাত্র তথ্য নিজের এতদিনের এত ভালো বন্ধুকেও বাবা জানায়নি। কিন্তু কেন কেন এত গোপনীয়তা? কার থেকে আড়াল করে রাতারাতি মেয়ের বিয়ে দিতে চাইছেন রঞ্জিত সেন? অভিমানের পাথরটা যেন চেপে বসতে চাইল বুকের ওপরে, গলাটাও বুজে আসতে চাইছে অবোধ কান্নার ভারে। কিন্তু এভাবে একজনের সামনে তো নিজেকে দুর্বল প্রকাশ করা যায় না। যতই হোক বড় হয়েছি আমি, আর তো ছোট বাচ্চাটি নই যে যখন তখন কেঁদে ফেলতে পারবো। এখন যে কাঁদতে গেলেও একটা চার দেওয়ালের আড়াল লাগে। বিরাজ আঙ্কেলকে তাই হেসে বলি, আঙ্কেল অকেশনটা যেহেতু বিয়ে, তাই একটু হেভি ওয়ার্কের উপর শাড়ি চাইছি। বিরাজ আঙ্কেল বলেন, ওকে লেট মি সি। বলেই নিচের টেবিলের এক ধারে রাখা ইন্টারকম থেকে কাউকে ফোন করে আসতে বলেন। মিনিট দুয়েকের মধ্যেই আধুনিক পোশাকে সজ্জিতা একটি অল্প বয়সী মেয়ে এসে রুমে প্রবেশ করে। মেয়েটি ঘরে ঢুকেই আঙ্কেলকে বলে, এস স্যার, কি করতে হবে বলুন। বিরাজ আঙ্কেল আমাকে দেখিয়ে বলেন, শুভমিতা, এ হলো মেহুল, আমার ক্লোজ ফ্রেন্ড রঞ্জিতের মেয়ে। ও শাড়ি নেবে। একটু হেভি ওয়ার্কের ওপর যে মেটেরিয়ালগুলো আছে সেগুলোর ক্যাটালগ নিয়ে এসো। মেহুল আগে থেকে সব চুজ করুক, তারপর না হয় নিজের মতো শোরুম ঘুরে দেখে নেবে। আচ্ছা শুভমিতা, বেনারসির ওপরে যে নতুন থিম ওয়ার্কগুলো লাস্ট মান্থে করা হয়েছিল সেটাও নিয়ে এসো। শুভমিতা নামের মেয়েটিকে দেখলাম আমার দিকে একটু সান্নিধ্য দৃষ্টিতে তাকাতে। আঙ্কেলের কথা শেষ হতেই মেয়েটি বলে উঠল, স্যার, ইনি কি মেহুল সেন? বিরাজ আঙ্কেল সম্মতিসূচক মাথা নাড়ালে মেয়েটা অবাক গলায় বলে ওঠে, কিন্তু স্যার, মেহুল সেনের পার্সেল তো রেডি হয়েই রয়েছে।
ওর কথা শেষ হতে না হতেই বিরাজ আঙ্কেল বিস্ময়ের সুরে বললেন, সে কি, বাট ও তো মাত্রই 10-15 মিনিট হলো এসেছে। তারপরে কিছু একটা চিন্তা করে আঙ্কেল বলেন, আচ্ছা শুভমিতা, কে এসেছিল মেহুলের জন্য শাড়ি সিলেক্ট করতে? রঞ্জিত এসেছিল কি? এই প্রশ্নে দেখলাম শুভমিতার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ধীরে ধীরে বলল, তা তো ঠিক বলতে পারবো না স্যার। আসলে যিনি এসেছিলেন তিনি নিজের নাম পরিচয় কিছুই বলেনি, শুধু বলেছিল মিস মেহুল সেনের জন্য শাড়ি সিলেক্ট করতে এসেছেন, আর ওকে মিস্টার রঞ্জিত সেন পাঠিয়েছেন। এত বড় একজন বিজনেসম্যানের নাম শুনে আমি আর বাধা দেইনি, কোনো প্রশ্নও করিনি। বিরাজ আঙ্কেল কিন্তু ওর কথায় বেশ রেগে গেলেন, বলেন, রঞ্জিত আমার আজকের পরিচিত নয় শুভমিতা। ওর তরফ থেকে যখন একজন লোক এসেছিল তখন সেটা আমার ইনফর্ম করাটা তোমার উচিত ছিল। এত দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ তোমার থেকে আশা করিনি কখনো আমি। শুভমিতা মাথা নিচু করে বলে, কিন্তু স্যার তখন আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই আর আপনাকে ডিস্টার্ব করিনি। লোকটা শাড়ি সিলেক্ট করে পার্সেল করে দিতে বললে আমি আর অতটা ভাবিনি। ভুল হয়ে গেছে স্যার, সরি। এই কথায় বিরাজ আঙ্কেল একটু নরম হন, তারপর বলেন, ওকে, যাও গিয়ে পার্সেলটা নিয়ে এসো। শুভমিতা হন্ততন্ত হয়ে বেরিয়ে গেলে বিরাজ আঙ্কেলের কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমার দিকে তাকিয়ে সান্নিধ্য কণ্ঠে বলে ওঠেন, রঞ্জিত তো কাল বলল তুই আসবি মেহুল, তবে তোর আসবার আগে অন্য লোককে কেন পাঠাতে গেল বলতো? আমি এতক্ষণ ধরে সবটাই শুনছিলাম। এই প্রশ্নটা যে আমার মনেও তৈরি হয়নি তা নয়, তবে উত্তরটা একটু আধটু আন্দাজ করে নিয়েছিলাম নিজে থেকেই। তাই মৃদু হেসে বললাম, আসলে আঙ্কেল আমার আসতে দেরি হচ্ছিল বলে হয়তো বাবা অফিসের কাউকে পাঠিয়ে দিয়েছে, আর নিজেও মিটিংয়ের কাজে ব্যস্ত থাকায় বোধহয় তোমাকেও আর জানাতে পারেনি। আমার যুক্তিটা আঙ্কেলেরও ঠিক মনে হলো, মাথা নাড়িয়ে বললেন, সত্যি রে মা, কাজ করতে করতে আমরা যেন সব রোবট হয়ে গেছি, নিজেদের জন্য আর সময় বের করতে পারি না এতটুকু। আমাদের এই ব্যবসায়ীদের মনে হয় কাজের জগতের বাইরে অন্য কোনো জগৎ নেই রে।